নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে একদম দেখতেই পাচ্ছেন পিছনে লর্ডসের প্যাভিলিয়ন লং রুম, অ্যান্ড আমরা এখন মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মানে এটা একটা অদ্ভুত অনুভূতি, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। ডে 2 এর খেলা শেষ হয়েছে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড থার্ড টেস্টে লর্ডসে। ইন্ডিয়া 145 for 3 ব্যাট করছে ঋষভ পান্ত 19 রানে, অ্যান্ড কে এল রাহুল 53-তে, অ্যান্ড ইন্ডিয়া 242 রানে ট্রেল করছে, 242 রানে পিছিয়ে আছে। এটাই হচ্ছে ম্যাচের সিচুয়েশন দ্বিতীয় দিনের শেষে। ম্যাচটা কোথায় যাবে সেটা আমরা দেখবো আগামীকাল। আমরা রেকর্ড করছি এখন ডে 2 এর শেষে, আপনারা দেখবেন এটা ডে 3 এর একদম সকালবেলা। অ্যান্ড ডে 3টা খুবই ভাইটাল হবে এই ম্যাচের জন্য, অ্যান্ড আলটিমেটলি ম্যাচটা কোন দিকে যাচ্ছে হয়তো ডে 3তে আমরা বুঝে যাবো। বাট এই ভিডিওটা আমরা আলোচনা করবো হচ্ছে প্রেস কনফারেন্স, দুটো দলেরই প্রেস কনফারেন্স শেষ হয়েছে। অ্যান্ড ওয়ান অফ দোজ প্রেস কনফারেন্স ডেজ যেখানে দুটি প্রেস কনফারেন্সে এত ভালো মুডে দুজন প্লেয়ারই করেছেন, এমন এত পয়েন্টার্স দিয়েছেন যেখানে অনেক কথা শুনেও খুব ভালো লাগে। অ্যান্ড অনেক ওয়ান অফ দোজ প্রেস কনফারেন্সে যেগুলো মনে থেকে যায়। প্রথমেই আসবো ইন্ডিয়ার প্রেস কনফারেন্সে। জসপ্রীত বুমরা এসেছিলেন, অ্যান্ড ইংল্যান্ডের তরফ থেকে জো রুট ছিলেন। জসপ্রীত বুমরার প্রথম প্রশ্ন আমাদের রেড স্পোর্টস থেকে ছিল, সুভায়ন্দা করেছিল। সুভায়ন্দার প্রশ্ন এটাই ছিল যে লাস্টে তুমি 5 উইকেট আজকে পেয়েছো, লর্ডসে 5 পাওয়া, এটা এমনিতে একটা স্পেশাল মোমেন্ট, বাট লাস্টে সেরকম সেলিব্রেট করতে তোমাকে দেখা গেল না, কী কারণ হতে পারে? দ্য ফার্স্ট রিপ্লাই হি গিভস হচ্ছে কোনো কিন্তু হেডলাইন আমার, উনি বলছেন এটা আমার নো হেডলাইন্স ইন মাই আনসার স্যার, আমি টায়ার্ড ছিলাম, প্রচণ্ড গরম, আর আমরা জানি এটা আপনি এটা অলওয়েজই বলে থাকি, প্রচণ্ড গরম, অ্যান্ড সেই গরমের জন্যই টায়ার্ড ছিলাম। মানে ওভারঅল তুমি তো বুমরা প্রেস কনফারেন্স শুনলে, কতটা জলি মুডে ছিল বুমরা আজকে? দেখো, স্যাটিসফ্যাকশন এখানেই বোঝা যায় কোথাও না কোথাও। ডেফিনেটলি বুমরা, হ্যাঁ এটা আমিও প্রথমে ভাবছিলাম যে বুমরার কি হলো। আমি তো আবার কি বলুন তো, বুমরাকে মানে বুমরার বোলিং এতটাই পছন্দ করি যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে এইটা ইনজুরি আছে নাকি, এটা হাত তুলছে না, সেলিব্রেট করছে না, কি হয়ে গেল, এরকম একটা ব্যাপার আর কি, সংশয় থেকে আসছে, কোনো কন্ট্রোভার্সি থেকে না। বাট হ্যাঁ, আমারও মনে হয়েছিল যে কি হয়ে গেল, মানে এমন কোনো সেলিব্রেশনই নেই, মানে তার পরের বলটা এমন নর্মালি করতে চলে গেলেন যেন হ্যাঁ ঠিক আছে, মানে আমি তো উইকেটই নিই, আমার তো উইকেট নেওয়াই কাজ, এটা তো কোনো বড় ব্যাপার না, তো আন্ডারস্ট্যান্ডেবল। এবং স্পেশালি শেষে মানে দিনটা শেষ হওয়ার পরেও কোনো ভ্রুক্ষেপ ছিল না, সেটা নিয়েও একটা আই থিঙ্ক প্রচন্ড গরম, প্রচন্ড মানে হেডলাইনটা যেটা তোমার আর্টিকেলের হেডলাইন, আই এম নট 21 এনিমোর, যে সব যে লাফালাফি করবো সেটা আমার দ্বারা হয় না, প্রচন্ড গরম, টায়ার্ড লাগে। এবং কি বলে, আমার মনে আছে আমি গার্গিকে এটা আগের অস্ট্রেলিয়ার ট্যুরে বলেছিলাম। অস্ট্রেলিয়ায় গার্গি বলে আমাদের যে ইংলিশের রেভ ইংলিশের অ্যাঙ্কার মেন আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি ডের পর, মানে ওর ডে শেষ হলে ও ঘুরে বেড়ানো বেরিয়ে যাচ্ছে, আমি এত বেরোই না, নিজের মতো কাজ করছি, তারপরে রেস্ট নিচ্ছি। তেমন করেছে তোমার কি কোনো এক্সাইটমেন্ট হয় না? আমি খানিকটা, মানে নিজেকে বুমরার সাথে কম্পেয়ার করছি না, ভুল ভাববেন না, আমি জাস্ট বলছি যে এক্সপিরিয়েন্সের সাথে কি হয়। আমি তখন বলেছিলাম হ্যাঁ, মানে আমার তো আসলে অস্ট্রেলিয়ায় হয়তো প্রথমবার গেছি আমি, অস্ট্রেলিয়ার মানে বিজিটি কভার করতে, বাট দেশের বাইরে প্রথমবার তো না, মানে ঠিক অতটা এক্সাইটমেন্ট হচ্ছে না যতটা তোর হচ্ছে। তো ইটস দ্য সেম থিং, যে ইটস নট লাইক বুমরা হ্যাজ টেকেন আ ফাইফার ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, অনেক দিন ধরে নিচ্ছে এবং অসাধারণ বোলিং করেন, যে কারণে নিয়েছে, তাই আমার মনে হয় একটু কম ছিল আর কি, জোশ কম ছিল। অফকোর্স, এই পয়েন্টটার সাথে কন্টিনিউ করে উনি ওই 60 সেকেন্ডসের মধ্যে পরের বলটা করতে হবে, যে রুলটা এখন চলছে সেটা নিয়েও বললেন যে ইটস এ গুড যে এই রুলটা এসছে, তাতে স্লো ওভার রেটিংয়ের প্রবলেমটা কিছুটা হলেও মানে কমে গেছে, যাই হোক এখনও হচ্ছে। বাট আই থিঙ্ক এটা ওনার কোর্ট যে আই থিঙ্ক সামটাইমস দ্য টেম্পারেচার অ্যান্ড ক্লাইমেট শুড অলসো বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। অ্যান্ড অফকোর্স প্রচণ্ড গরম থাকছে কিন্তু লন্ডনে, অ্যান্ড সেটা শুধু আমরা বলছি না, জো রুটও নিজের প্রেস কনফারেন্স শুরুতে বলেছেন যে উই হ্যাভেন্ট সিন সাচ সান ইন ইংল্যান্ড বিফোর, অ্যান্ড এখানকার লোকাল লোকেরাও কিন্তু যথেষ্ট বেশি পরেশান বলতে যেটাকে বোঝায়, খুবই প্রবলেমেটিক, বুমরার চেয়ে বেশি কষ্ট জো রুটের। অফকোর্স, মানে বুমরা আমাদের ইন্ডিয়াতে তো আমরা তাও গরমে অভ্যস্ত, এদের কি অবস্থা কি বলবো, 30-32-এর ওপর উঠে যাচ্ছে, রোদটা এখানে কলকাতার 30-32-এর থেকে এখানে বেশি লাগছে, বিকজ রোদটা এখানে প্রচণ্ড চড়া।
অফকোর্স আজকে যেটা বললো, যেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, খুব জলি মুডে ছিলেন। গতকালকে যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন ইন্ডিয়ার তরফ থেকে, নীতিশ কুমার রেড্ডি, ওনার প্রেস কনফারেন্সে একটা উনি বুমরাকে অ্যাজ আ লিডার অফ দি বোলিং ইউনিট প্রচণ্ড প্রেস করেছিলেন। বলেছিলেন যে আমরা সবসময় বুমরার থেকে পরামর্শ নিই, উনি যা বলেন সেটাকে আমরা মেনে চলি। আজকে কিন্তু বুমরা সেটাকে একদম নাকচ করে দিলেন। অসাধারণভাবে বলেছেন, খুব হেসে বলেছেন যে নীতিশ মিথ্যে কথা বলেছে। মোটেও আমাকে একটা প্রশ্নও জিজ্ঞেস করে না কোনোদিন। তবে উনি এটাও যাতে, কারণ উনি তো জানেন যে দেখুন ছোট ছোট কথায় কন্ট্রোভার্সি বার করা হয়ে যায়, তো এই জন্য উনি ক্লিয়ার করেছেন যে দেখুন জিজ্ঞেস করেনি, বাট এরম না যে জিজ্ঞেস করলে আমি নেই, আমি সবসময় আছি এবং আমি মাইক্রো ম্যানেজ করি না। আমার কথা হচ্ছে যদি আপনার প্রয়োজন হয় তুমি আমাকে এসে জিজ্ঞেস করলে আমি ডেফিনেটলি আছি। এবং এটা রোহান আই থিঙ্ক আমার পিসেও আমি এটা, আই থিঙ্ক না, আই এম কোয়াইট শিওর, আমার পিসে আমি এটাই লিখেছিলাম যে কালকে কিন্তু অনেকবার আমি দেখেছি যে বুমরা এসে বোলারের সাথে কথা বলছে এবং ফিল্ডার সরাচ্ছে সেই হিসেবে, যেমন শর্ট বল করবে বলে আকাশদ্বীপের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে বারবার করে বলছে যে স্কোয়ার লেগটা আরেকটু স্কোয়ার লেগ আর ফাইন লেগের মাঝখানে যাক, যাতে তাহলে যখন চাপাটি শটটা মারবে ওখানে যাতে যায়। এই যে ছোট ছোট ইনপুটগুলো, যে বুমরা বেশি এক্সপিরিয়েন্স, বুমরা 2018-তে এখানে খেলে গেছে, নীতিশ কুমার রেড্ডি খেলে যায়নি, সুতরাং অবভিয়াসলি সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পেরেছে। এবং সেটাও তো উনি নিজেও মেনশন করেছেন যে 2018-তে যখন এসেছিলেন উনি খুবই বদার্ড ছিলেন এই স্লোপটার ব্যাপারে, যে স্লোপটাকে কিভাবে হ্যান্ডেল করবে, স্লোপ কিভাবে কি হবে। বাট যেহেতু এক্সপিরিয়েন্স, উনি যেহেতু সেকেন্ড টাইম এসছেন, উনি বললেন যে আমি আমার বেসিকটা করব, স্লোপেরটা বুঝে নেবে। এক্স্যাক্টলি, উনি এটাই মেনশন করলেন যে স্লোপটা নিয়ে আমি আগেরবার ভেবেছিলাম অনেক, বাট আলটিমেটলি দেখেছিলাম ভেবে লাভ নেই, তো ওটাকে বাদ দিয়ে আমি নিজে করেছি। অ্যান্ড আই ফলোড দ্য বেসিক যেটা করতে হবে। অফকোর্স যে স্লোপটা নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ স্লোপটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে মিডিয়াতে। প্লেয়াররা বলেছে যে স্লোপ নিয়ে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভেন্যু, ডিফারেন্ট ডাইমেনশনস অফ দ্য ভেন্যু, এটা নিয়ে প্রবলেম হতে পারে। বাট বুমরা বিং দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড অফ দেম অল বললেন যে হ্যাঁ অফকোর্স, অ্যান্ড যেটা আমাদের মাঠের ব্যাপার সেটা তো আমি কিছু করতে পারি না, অ্যান্ড আই জাস্ট টেক টু দ্য বেসিক্স, and I think this is the best way to deal with it. হ্যাঁ মানে স্লোপটা তো আর বুমরা ক্রিয়েটেড না, আর বুমরা বেঁকে বল করলে, তেরে বল করলেও স্লোপটা হ্যান্ডেল করতে পারবে, মানে স্লোপের জন্য ল্যাটারাল মুভমেন্ট হয় এবং ল্যাটারাল মুভমেন্ট কারো হাতে নেই। সুতরাং আর তার মধ্যে ডিউকস বল নিয়ে যা হচ্ছে সেই চর্চায় তো আসবো। তবে হ্যাঁ নেক্সট পয়েন্টে যাওয়ার আগে না, ডিউকস বলে যাওয়ার আগে আমি একটা পয়েন্ট বলবো, যেহেতু 2018-র ম্যাচটা মেনশন করলাম, বুমরা আজকে একটা খুব টিপিক্যাল বোলারের মতো কথা বলেছে যে বোলারদের কি হয়, জেনারেলি 5 উইকেট নেওয়া তো বোলারের দায়িত্ব বা বোলারের কাজ, তো তাতে এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি, কিন্তু বুমরা কিন্তু বলেছে যে তার সবচেয়ে ভালো মেমোরি লর্ডসে, হ্যাঁ স্মরণীয় মুহূর্ত লর্ডসে হচ্ছে সেই পার্টনারশিপটা। নিশ্চয়ই আপনাদের মনেও আছে যে মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা, আমরা যে ম্যাচটা ডেফিনিট হারতে চলেছিলাম সেটাকে ব্যাটিং করে জিতিয়েছিল, মানে ডেফিনেটলি জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির জন্য এটা বোধহয় সবচেয়ে স্মরণীয় মুহূর্ত অফ দেয়ার ক্যারিয়ার্স হতে পারে। তো এবং লর্ডসের মাঠে শেষ উইকেটে ম্যাচ জেতানো আই গেস ইন্ডিয়ার জন্য খুব একটা নতুন না। একদমই তাই, সেই বারান্দাটা। হ্যাঁ তো এইটা একটা বড় পয়েন্ট। তবে জো রুট এবং অবভিয়াসলি বুমরাও ডিউকস বল নিয়ে কথা বলেছে, কারণ ডিউকস বল নিয়ে কথা বলাই দরকার। এই যে ওভার শট, এই শট, ওই শট বলছি, বাবা যদি প্রতি 3 ওভার দুবার চেঞ্জ হতে দেখিনি আমরা কখনই বল, আমি অন্তত দেখিনি আমার ক্যারিয়ারে আমি এরকম ভাবে দুবার বল শেপ চেঞ্জ। রুটি বললেন যে রুটি দেখিনি, তোমার থেকে রুটে কে যাবে? হ্যাঁ রুটও দেখেনি, আমি নিজেও দেখিনি, এবং আমি এইরকম বিকৃত হয়ে যেতে বলকে। এবং আরেকটা ব্যাপার আছে জানেন তো, যদি বলটা প্রচণ্ড মারা হয় বা মাঠে যদি বেশি থাকে, কোনো ময়েশ্চার বেশি থাকলো বা কোনো ঘাস বেশি থাকলো, তাহলে আমি না বুঝতাম there is an outside element which is destroying the ball. হ্যাঁ কিন্তু এখানে কোনো আউটসাইড এলিমেন্টের ব্যাপারই নেই, পিচটা তো পুরো ফ্ল্যাট। হ্যাঁ পিচ ফ্ল্যাট, সবই এমন, কেউ মারছেও না, মানে একবারে মেরে বল ফাটিয়ে দিচ্ছে এরম না যে আচ্ছা বলটা কোথাও লেগে বেঁকে গেল, কিচ্ছু না। আপনার বলটা বেঁকে যাচ্ছে 10 ওভারের পর, আর 10 ওভারের পর যদি একটা লাল বল শেপ চেঞ্জ করে তাহলে সেটা কতটা খারাপ হতে পারে, সেটা মানে ভাবনার বাইরে।
অ্যান্ড আই থিঙ্ক এটাই একটা খুব বড় টকিং পয়েন্ট ছিল। অ্যান্ড বুমরা খুবই মানে ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটাকে ফানি ওয়েতে ডিল করলেন। উনি বললেন যে অনেক খেটে ভাই পয়সা কামাই, আমি কিছু কন্ট্রোভার্সিয়াল বলে নিজের ম্যাচটি কাটাতে চাই না, বাট সেটা বলে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে অলওয়েজ বলটা নিয়ে মানে এনিওয়ে বলটা নিয়ে বলার অনেক কিছু রয়েছে, বাট তিনি বলছেন না টু অ্যাভয়েড কন্ট্রোভার্সি অ্যান্ড অল। অ্যান্ড এই বলটা নিয়ে কিন্তু জো রুটও কথা বলেছেন, এবং জো রুট একটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট বলেছে, এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। জো রুট বলে যে আমার সাজেশন থাকবে যেন বল যখন শেপ চেঞ্জ করছে, অবভিয়াসলি এটা ব্যাটারদেরও দোষ না, এটা বোলারদেরও দোষ না, মানে কোনো সাইডেরই না ব্যাটিং টিমের দোষ না বোলিং টিমের দোষ। সুতরাং জো রুট বলছে এভরি 80 ওভার্স এমনিতেই বল চেঞ্জ করা হয়। তাছাড়া ঠিক যেমন 3টে ডিআরএস আছে, সেরকমই 3টে অ্যাপিলিং চান্স থাকা উচিত যেখানে বোলার বা বোলিং টিম ক্যাপ্টেন রাদার গিয়ে আপিল করতে পারে যে বলটা চেঞ্জ করুন, নট অ্যাট দি এন্ড অফ এভরি ওভার। কারণ আমি কিন্তু এতে কোনো দোষ দেখি না, মানে অপোনেন্ট বলেই যে বলবো যে এটা ভুল তা না। সত্যি এইসব মোমেন্টসগুলোতেই নতুন নিয়মও আসে। একদমই তাই। দেখো আলটিমেটলি তুমি করতে করতেই শিখবে, নিয়মগুলো প্রথম থেকেই সব নিয়ম আসেনি, সবই খেলতে খেলতেই এসছে। এখানে আমার মনে হয় খুব ভালো একটা কথা বলেছে, কারণ ব্যাটিং টিমেরও তো সত্যিই তো দোষ নেই, এবং বল চেঞ্জের পর বোলিং টিম খানিক হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে। আর সেটা ব্যাটিং টিমের মানে যেখানে বলের শেপ চেঞ্জ হওয়া ইজ নট ব্যাটিং টিমস ফল্ট, সেখানে ব্যাটিং টিম কেন ডিসঅ্যাডভান্টেজ পাবে? সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইং অ্যান্ড ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং রুল। তাতে আমার মনে হয় অনেক সময় বাঁচবে। আরো নানান এই যে এখন কি শুরু হয়, যেই একটা রুল হয়, মানে যে একটা রুল না, যে একটা জিনিস হয় সেটার লোকে ল্যাপসটাও খোঁজে, রাইট, লুপ হোলটাও খোঁজে। এখন কিন্তু যারই বল পছন্দ হবে না সেই বলবে বলটা চেঞ্জ করুন। এইটাই যদি 3টে চ্যালেঞ্জ করা হয় তাহলে আপনি এক্সট্রিম 3টে সিচুয়েশনে, কারণ 80 ওভারে আপনি 3টে মাত্র পাবেন, তো আমার মনে হয় সেইখানে এই রুলের সাজেশন আমি তো অ্যাটলিস্ট ওয়েলকাম করি। অ্যান্ড লর্ডসের থেকে বেটার কোন প্লেস হবে এই খেলাটার রুলস নিয়ে আলোচনা করার জন্য, বিকজ এমসিসি আপনারা বুঝতেই পারছেন কী বলতে চাইছি আমি। গোয়িং টু দি আদার, না যাওয়ার আগে লাস্ট একটা পয়েন্ট ফ্রম দি বুমরা প্রেস কনফারেন্স হচ্ছে সমালোচনা। প্লেয়ারদেরকে অলওয়েজ সমালোচনা সইতেই হয়। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি এত কিছু করার পরও যখন তোমার সমালোচনা শুনতে হয় তখন তোমার কি মনে হয়? বলে আমি শুনি না, বিকজ সচিন তেন্ডুলকার 200 টেস্ট খেলার পরও তাকে শুনতে হয়েছিল। সো আই গেস সেই পয়েন্টটার থেকে বেরিয়ে এসছি, অ্যান্ড এটাকে আমি ওভারলুক করে যাই। জানিস তো রোহান, যখন তুই সাকসেসফুল না, তোর পক্ষে খুব সোজা বলা যে আমি শুনি না। আজ 5 উইকেট নিয়েছে, বাকি পেসাররা আকাশদীপ এবং সিরাজ যাদেরকে বলা হচ্ছিল যে তারা বুমরাকে ফেলে দিলেই পারে টিম থেকে, টিমে বুমরার কোনো দরকারই নেই, তারা যদি 5 উইকেট পেয়ে বুমরা 0 উইকেট পেত তাহলে সেই উত্তরটা দেওয়া সোজা হতো না বুমরার পক্ষে। দিত এবং চেষ্টাও করতো, কারণ তোমাকে যদি পাগল হওয়ার চেয়ে বাঁচতে হয় তাহলে সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিতে হবে, কন্ট্রোভার্সিস দেখা বন্ধ করে দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এটা বলা যখন তুমি পারফর্ম করছো ইজ আ হোল ডিফারেন্ট থিং, এবং যখন তুমি পারফর্ম করছো না ইজ আ ডিফারেন্ট থিং। একদম। বুমরা কিন্তু পারফর্ম করছে না এই ফেজটা দিয়ে খুব কম গেছে, উইচ ইজ ওয়াই হি ইজ ওয়ার্ল্ডস বেস্ট বোলার। একদমই তাই। কনসিস্টেন্সি ইজ অল, যেটা একজনকে গ্রেট বানায়। আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আগে কথা বলেছি, আরশদীপকে নিয়ে কথা বলেছি, তারা কিন্তু ভালো বোলার, তারা কিন্তু ভালো বল করে, কনসিস্টেন্সির অভাবের জন্য হয়তো সেই লেভেলে যেতে আটকে যাচ্ছে। অ্যান্ড আই গেস এটাই পয়েন্ট। বাট কামিং টু দি জো রুট প্রেস কনফারেন্স শেষ করার আগে বেসিক কিছু পয়েন্টস আমরা আলোচনা করলাম যে জো রুট বলটা নিয়ে কি বলেছেন। বল নিয়ে অলওয়েজ কন্ট্রোভার্সি চলছে এখান থেকে, জো রুট সেটা মেনশন করেছে, আমরা সেটা বললামও। পিচ নিয়েও জো রুট কথা বলেছেন যে পিচ অ্যান্ড তার সাথে তার খেলার ওয়ে অফ স্টাইল, কি ব্যাসবল ছেড়ে তিনি আবার টেক্সট বুক ক্রিকেটে কেন ফিরে গেলেন। তিনি বললেন অ্যাকর্ডিং টু দ্য পিচ কন্ডিশনস। ঠিকই বলেছে, মানে তাই তো হওয়া উচিত, সভ্য ক্রিকেটে তো তাই হওয়ার কথা, যে পিচ যেরকম হবে সেরকম করবে, আবার ব্যাসবল কি বাজে ফালতু কথা। আর তাও আবার জো রুটের মতো প্লেয়ার, মানে আমি বারবার বলছি যে আপনি আমাকে যাই বলেন
কিন্তু দ্য ট্রুথ অফ দ্য স্টোরি মানে দ্য হোল ট্রুথ ইজ জো রুটের থেকে বেটার টেকনিক এই ওয়ার্ল্ডে খুব কম ব্যাটারের আছে, সে কেন টেকনিক ছেড়ে দেবে ব্যাস বলের জন্য? এই জিনিসটা আমি প্রথম থেকে বুঝতে পারিনি। মানে এটা আমার মনে হচ্ছে স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসন বোধহয় কোনো একটা পডকাস্টে কথা বলছে, না জেমস অ্যান্ডারসন কি জানি খেয়াল পড়ছে না, যাই হোক স্টুয়ার্ট ব্রড আমার মনে আছে। স্টুয়ার্ট ব্রড বললো যে আমাকে জো রুট এসে বললো ডের ফার্স্ট বল না ব্রেকের পর ফার্স্ট বল ছিল লাঞ্চ বাটি এর পর এরকম কিছু একটা, যে আমি এই বলে রিভার্স মানে ইয়ে খেলবো কি বলে ওটাকে স্কুপ খেলবো। অ্যান্ড ব্রড বললো যে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে এই স্কুপটা খেললে আউট হবেই হবে রুট, কারণ ইট ইজ নট আ ভেরি জো রুট স্টাইল থিং, বাট সে টিমের জন্য চেষ্টা করছে বলে আমি কিছু বলিনি, এবং অবধারিত পরে রুট সেইটা খেলেও আউটও হয়, দুটোই হয়। তো আমার মনে হয় যে যেটা প্লেয়িং স্টাইল যেটা এত রান করেছে জো রুট, ঠিক এটা তো আর প্রথম জো রুটের সেঞ্চুরি ছিল না, আমরা অনেক জো রুটের সেঞ্চুরি দেখেছি, সেইখানে আমি জো রুটের ব্যাটিং যেটা যেরম জো রুট ব্যাট করে এবং যেটা নিয়ে মনে আছে এভরি টাইম রুট কামস আউট টু ব্যাট, আমি তোকে বারবার বলছি শিকড় গড়ে দিলেই মুশকিল, ব্যাস বলে সেই শিকড়টা গড়ার চেষ্টা করছিল না, তাই জন্য আমরা বেঁচে গেছিলাম। এখন এই শ্যাস বল না ব্যাস বল 2.0 যা খেলছে সেইটায় আবার সেই শিকড় গড়া শুরু করেছে, ইন্ডিয়াকে সাবধানে থাকতে হবে। অফকোর্স, অ্যান্ড সবচেয়ে রুট ব্যাট করতে আসলে এরা স্টেডিয়াম থেকে একটা রুট বলে একটা আওয়াজ আসলে খুব ভালো লাগে। বাট বিফোর উই এন্ড আরও কিছু বেসিক জো রুটের প্রেস কনফারেন্সে পয়েন্টার্স, উনি টেম্পারেচারটা মেনশন করলেন, বললেন যে এতটা গরম আমরা ইংল্যান্ডের জেনারেলি পাই না, অ্যান্ড সেটার জন্য অনেক প্রবলেমস হচ্ছে, সেটার জন্য চ্যালেঞ্জেস বাড়ছে। বলটা নিয়ে তিনি বললেন যে হ্যান্ডমেড বলে এই ব্যাপারটা হয়তো হয়ে থাকে, অ্যান্ড আগে এই যে বল চেঞ্জের যে রুলটা, এটা নিয়ে যেটা আগে আলোচনা করলাম আমরা। আরেকটা লাস্ট পয়েন্ট শেষ করার আগে হয়তো তোমার মাথায় যদি কোনো কিছু থাকে তুমি সেটা বলতে পারো, দ্যাট ইজ আমার যেটা মাথায় আসছে, দ্যাট ইজ জোফরা আর্চারকে নিয়ে জো রুট কিন্তু বেশ পজিটিভ কথা বললেন যে জোফরা খেলছে, তাকে দেখে আমরা এক্সাইটেড হচ্ছি, ও হাসছে আমরা হাসছি। যখন জফরা আর্চার প্রথম বোলিংটা করছিল তখন যেভাবে সমস্ত দর্শক চেঁচিয়ে উঠলো, জোফরা আর্চার হচ্ছে ফার্ম ফেভারিট। তবে আজকে কিন্তু রোহান খানিকটা জ্যোতিষী হয়ে গেছিল। রোহান আগের দিন ম্যাচের -1 যশস্বী জয়সওয়ালের প্র্যাকটিস দেখে থ্রোডাউন দেখে লিখেছিল একটা লাইন যে যখন প্যাভিলিয়ন এন্ড থেকে জফরা আর্চার বল করবে জয়সওয়ালকে স্লোপের উল্টো দিকে আউটওয়ার্ড যে ডেলিভারিগুলো, সেটাই কিন্তু জয়সওয়ালের খুব মুশকিল হবে। জয়সওয়াল নিজেও জানেন বলেই আজকে থ্রোডাউন প্র্যাকটিস করছিল, এবং এটা খুব ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং এতই হয়েছে যে জয়সওয়াল খোঁচা মেরে দিয়েছে এবং আউট হয়ে গেছে। তো তুমি জ্যোতিষীবিদ্যা কবে শুরু করছো? জ্যোতিষীবিদ্যা কাইন্ড অফ, যেটা আমরা এইসব বিষয় আমরা ছোটখাটো বিষয় আমরা নেট দেখতে আলোচনা করি, এটাই কিন্তু প্র্যাকটিস দেখার বেস্ট জিনিস। এক্স্যাক্টলি, মানে অনেক কিছু প্রেডিক্ট করা যায়। যখন গিলের ব্যাপারে লেখা হয়েছিল আমরা আজকে তো তোমার তো 2-2 গিল নিয়ে, হ্যাঁ গিলের কিন্তু এইটা ইনিশিয়ালি একটু প্রবলেম হচ্ছে এই ফোর্থ স্টাম্পের বলটা, তবে গিল বলে না, এটা নিয়ে জানেন তো আমি একটা জিনিস বলছি যে এই ব্যাপারটা নিয়ে ভাবনার কিছু নেই। এই ফোর্থ স্টাম্পটাকে করিডোর অফ আনসার্টেনিটি এই কারণেই বলা হয় যে লোকে এটাতে একটু প্রবলেম হয়। তবে ক্রিস ভোক্সকে কিন্তু বাহবা দিতে হবে, শুধু ওই জায়গায় বল করেছে বলে না, জো রুট অফকোর্স বলেছে যে ওই জায়গায় বল রেখেছে তাই। আরেকটা জিনিস যেটা খুব সিগনিফিকেন্ট ছিল হচ্ছে উইকেট কিপারকে যেহেতু আগে ডেকে নিয়েছে, তাই শুভমান গিল কিন্তু ওই হালকা যে সুইংটা বলটা পড়ে শেষে যে একটা বেরিয়ে যায় সেই সুইংটা কার্টেল করতে শুভমান গিল এগিয়ে ব্যাট করছিল, যাতে শুভমান এগোতে না পারে, সেই জন্য উইকেট কিপারকে ওপরে ডেকে আনে, এবং তার ফলেই কিন্তু এই ডিসমিসালটা হয়। খুব সুন্দর অবজারভেশন। বাট আই গেস আর কিছু বলার নেই, আই গেস এটা নিয়েই এইসবই কথা হয়েছিল। ক্রুশিয়াল, হ্যাঁ আরেকটা কথা যে শেষ করার আগে পিচ নিয়ে যেটা বললেন, যে পিচটা কিন্তু যা আছে এখান থেকে আরও বেটার হবে না, এখান থেকে খারাপ হবে, আরও স্লো হবে, পেস থাকবে না, কমে যাবে। সো আই গেস ইন্ডিয়ার জন্য ফোর্থ ইনিংসে চাপ থাকবে। সো আই গেস ম্যাচটা কালকের দিনটা খুব ভাইটাল থাকবে, অ্যান্ড সেটা কালকের দিনটার পরই আমরা হয়তো বুঝে যাবো যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে। লাস্ট থটস দিয়ে শেষ করো ভিডিওটা।
আমি তো বলবো ইন্ডিয়াকে সর্বপ্রথম প্রথম 1 ঘন্টা খুব ভালো করে খেলতে হবে। তবে প্রথম 1 ঘন্টা খুব ভালো খেলেও ইন্ডিয়ার পক্ষে চাপ এটাই হয়ে যাবে যে সেকেন্ড নিউ বলের কাছাকাছি চলে আসবে, এবং নতুন বলে এই ভাঙা পিচে স্লোপ থেকে যদি আর্চার বল করে বেশ বেশ কঠিন হবে। কারণ আর্চার পরিষ্কার ব্যাপারে বোঝা যাচ্ছে যে 5 ওভার করবে, গাঁতিয়ে বল করবে এবং সে বেরিয়ে যাবে। আমি খুব সারপ্রাইজ হব না যে যদি ঋষভ পান্তকে বা KL রাহুল যদি আউট না হয়, তাহলে ইয়র্কারও যদি একটা 1-2 ট্রাই করে জোফরা আর্চার, ইন্টারেস্টিং হবে। ঋষভ পান্ত কিন্তু স্ট্রাগল ডেফিনেটলি করছে, একটা বল সোজাসুজি মারতে গিয়ে যথেষ্ট স্ট্রাগল করছে। লেগ সাইডে বেশি খেলছে কারণ কোথাও না কোথাও টপ হ্যান্ডটা বেশি ইউজ করতে পারছে, বটম হ্যান্ড ইউজ করলে চোট লাগছে। তো আমার ধারণা টাফ আছে ইন্ডিয়ার পক্ষে। এখন শুভমান গিল কম রানে আউট হয়ে গেছে, টেস্ট অফ দ্য লোয়ার অর্ডার, বাট this test match is not going our way so far. এক্স্যাক্টলি, তো সেই বলেই শেষ করছি। যেরকম বলেছে এই ভিডিওটা আমরা রেকর্ড করছি ডে 2 এর শেষে, আপনারা দেখছেন ডে 3 এর সকালবেলা। আর একটু আমরা স্নান করে যাবো এবার, আর এক্ষুনি আমরা স্নান করে যাবো, জল চলে আসছে মাঠে। ও মাই গড। সো শেষ করার আগে বেশ সুন্দর একটা স্নান করে গেলাম আমার লর্ডসে। সো লর্ডসে স্নানও করে এলাম, এই অভিজ্ঞতাটা হয়ে গেল। বাট দ্যাটস অল ফর নাও। আপনারা এরপরে দেখবেন দেবাশিস দা আর অগ্নির মামা ভাগ্নের লাইভ, অ্যান্ড 2:30-এর সময় ইন্ডিয়ান টাইম, সকাল 10টা ইংল্যান্ড টাইম আমরা আবার আসবো ডের প্রিভিউ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হবে পরের লাইভে।